ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন, সাথে আছি নাজনীন মুনি। নিবেদন করছে জিপিএচ ইস্পাত। সংসদের বিশেষ অধিবেশন ডেকে কোটা সংস্কারের জন্য আইন পাশ করার 24 ঘন্টার আলটিমেটাম বেঁধে দিয়েছেন কোটা আন্দোলনকারীরা। সেই হুমকির খবর ছড়িয়ে পড়ার আগেই প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে জানিয়ে দিয়েছেন এই বিষয়ে সরকার এবং তার কিছু করার নেই। আন্দোলনকারীদের সংবিধান আর আইন সম্পর্কে জ্ঞান কম। মুক্তিযোদ্ধার নাতিরা চাকরি না পেলে রাজাকারের নাতিরা পাবে কিনা সেই প্রশ্নও তুলেছেন প্রধানমন্ত্রী। মুক্তিযোদ্ধার বাইরে বাকি সবাই রাজাকার কিনা এসেছে সেই প্রশ্ন। প্রধানমন্ত্রীর এমন কঠোর অবস্থান কিভাবে নেবে আসলে আন্দোলনকারীরা? টানা আন্দোলন, জনগণের যে ভোগান্তি তার শেষই বা কোথায়? সরকারের এমন অবস্থানের সুযোগে কোটার ন্যায্য দাবি আদায়ের পর শিক্ষার্থীদের গণতন্ত্রের দাবিতে রাজপথে নামার অনুরোধ জানাচ্ছেন বিএনপির নেতারা। শোনা যাচ্ছে খালেদা জিয়ার মুক্তিসহ 5টি বিষয় সামনে রেখে চলতি সপ্তাহ থেকে সর্বাত্মক কর্মসূচিতে যাচ্ছে বিএনপি। তবে কি আওয়ামী লীগের অভিযোগই সত্য হতে যাচ্ছে? শিক্ষার্থীদের আন্দোলনে ভর করে বিএনপি তাদের রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাইছে কি? দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী তার সুস্পষ্ট অবস্থানের কথা জানিয়েছেন। আসলেই সম্ভব হবে কি সেই অবস্থান ধরে রাখা? এইসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এবং আছেন জাতীয় পার্টি একাংশের কো চেয়ারম্যান সাইদুর রহমান টেপা। অনেক ধন্যবাদ আপনারা আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এবং দর্শক যারা আমাদের সাথে আছেন অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। শুরুই আজকে জাতীয় পার্টিকে দিয়ে করতে চাই। আমি একটু একদম কোটা আন্দোলনকারীদের বিষয়ে জাতীয় পার্টির একটি স্পষ্ট অবস্থান আছে যে কোটা অবশ্যই সংস্কার করা উচিত, এবং সংসদে আপনার দল বলেছে যে যদি আইন উঠে সংসদে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা রাখতে চান। কোটা নিয়ে আপনাদের অবস্থানের সবশেষ ইয়েটা কি, আসলে সিদ্ধান্তটা কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই সহযোগী অত্যন্ত। প্রথম কথা হলো, আমাদের বর্তমান যে বিরোধী দলের নেতা জি.এম. কাদের সাহেব সংসদে যে প্রথম দিনই বলছে আমরা গৃহপালিত বিরোধী দল। যেখানে গৃহপালিত বিরোধী দল নিজেই স্বীকার করে, সেখানে অন্য কিছু বলার কোনো অবকাশ আছে বলে আমার মনে হয় না। সরকার যেটা বলবে সেটা গৃহপালিত বিরোধী দল ওই কাজটাই করবে। তো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমি যেটা মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং আমি নিজে মুক্তিযোদ্ধা, আমার আপন 4 ভাই মুক্তিযোদ্ধা, এবং আমার ইমিডিয়েট বড় বোনও মুক্তিযোদ্ধা। আমরা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি। যে মানুষগুলি যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে সেই মানুষগুলিকে, তার নাতিপুতিকে, তাদেরকে আমি মনে করি যে এই কোটা পদ্ধতিতে আমাদেরকে ছোট করা হচ্ছে। তার মানে কি, যারা মুক্তিযুদ্ধ করছেন তাদের ছেলে পেয়ে নাতি নাতিরা মেধাশূন্য। এই যে মেধাশূন্যতার চিন্তা ভাবনা, এটা আমার কাছে মনে করি এটা খুব শুভকর নয়। কারা মেধাশূন্য মনে করছে? কারা মেধাশূন্য মনে করছে? মেধাশূন্য কারা মনে করছে? এই যে মুক্তিযুদ্ধ কোঠা দিচ্ছে, যেটা কোঠা তো দরকার নাই, কারণ মুক্তিযুদ্ধর ছেলেরা মেয়েরা যাই পড়ালেখা, তারা তো পড়ালেখা একটা যুদ্ধ করছে। সেদিনকে কালকে একটা টক শোতে একটা লোক দেখলাম যে বলতেছে, মুক্তিযুদ্ধের একটা ছেলে তার বাবার জিজ্ঞেস করছে, সেই লোক বলছে যে আমি ফেরত আসছি যুদ্ধ করে, এটি তোমার বড় পাওনা, তোমরা আর কি চাও? বুঝছেন না? তো হ্যাঁ, কোটা থাকা উচিত, সেটা এত না, 5% থাকতে পারে, বধির আছে বা আমাদের অন্য অন্য যারা আছে তাদের জন্য থাকতে পারে। এখন মেধাশূন্য লোক যদি, যাদের মেধা নাই, তারা বিসিএস অফিসার হবে। বিসিএস অফিসার হবে কি কারণে? যাদের মেধা নেই তারা কি করবে? তারা যত ধরনের অসৎ কাজ, মানে পয়সা বানানো, লুটতরাজ, তারপর আবার কত কত কিছু হয়, এগুলি হয় যদি মেধা না থাকে। একজন মেধাবী মানুষ একটা দেশকে কি দিতে পারে? একটা মেধাবী মানুষ যা দিতে পারবে, আমি কি তাই দিতে পারবো? আমি যদি মেধাবী হইতাম। বিসিএস চাকরি আমলা মানে অনেক মেধাবী মানুষের কাজ কি? বিসিএস তো কাজ কি? মানে অনেক এই দেশ প্রশাসন পরিচালনার কাজ কি অনেক মেধা লাগে? হ্যাঁ, নিশ্চয়ই লাগে। আচ্ছা,
অনেক অনেক মেধা যাদের লাগে তারা তো এমনিতেই পাশ করে যাওয়ার কথা, তাদের কোটা ছাড়া বা কোটা আমি তো সহ সেই বা কথা কোটা না বলতেছি, আমার ছাড়া। এই কোটা পদ্ধতির জন্য, কোটা পদ্ধতি যদি থাকে সব, হ্যাঁ 5% থাকতে পারে বা যে পার্সেন্ট থাকতে পারে সেটা থাকতে পারে, কিন্তু একেবারে 30% মুক্তিযুদ্ধ কোটা, অমকের 5%, অমকের 2%, এটা তো সেটা গ্রহণযোগ্যতা। মুক্তিযোদ্ধা হিসাবে আপনি আপনার এখনকার অবস্থান থেকে আপনার মনে হতে পারে আপনার লাগবে না। এই দেশে অনেক মুক্তিযোদ্ধা আছে যারা খুবই কষ্টে জীবন চালান, আপনি সেটা জানেন। হ্যাঁ 100% জানি। তাদের আমি জন্য দরকার অনেক নাই। মুক্তিযোদ্ধা কষ্টে চালায়, না খেয়ে আছে, এটা সব ঠিক আছে, জি, 100% ঠিক আছে, অনেক আছে। এখনো আবার আছে। এমনও মুক্তিযোদ্ধা আছে যাদের মুক্তিযুদ্ধের সময় জন্মগ্রহণ করে নাই, সেও মুক্তিযোদ্ধা এখন আছে। ওই কয়জন মানুষের জন্য যারা আসলে কষ্ট করছে তারা কি বঞ্চিত তারা করা কি ঠিক সারা হবে? জীবন করবে এই যুদ্ধ? কি যুদ্ধ আমরা করছি কি সারা জীবন? আমরা যুদ্ধ করছি কি দেশের জন্য, জাতির জন্য? হ্যাঁ, খালি ভোগ আমি করব, আমি আর সালাম ভাই মুক্তিযুদ্ধ, আমরা দুই ভাই বই আর মুক্তিযুদ্ধ যারা, তারা দেশের সব তার মানে কিছু ভোগ আপনি করবে। স্পষ্ট যে এখন দরকার নাই, কিন্তু প্রধানমন্ত্রী যা বলছেন দরকার আছে। আপনার কেন মনে হয় যে প্রধানমন্ত্রী কেন চাইবেন যে দরকার আছে? প্রধানমন্ত্রী কি চাইবেন কি না চাইবেন সেটা আমার জানার কথা না। আমার ব্যক্তিগত অভিমত, এই কোটা পদ্ধতি বাতিল হওয়া উচিত, সোজা হিসাব। এখন প্রধানমন্ত্রী ওই ছেলেপেলেরা বলছে পার্লামেন্ট ডাকিয়ে এটা ঠিক করার জন্যে, ওরা সেটা বলতে পারে না। ওটা কীভাবে বলছে আমি জানি না। পার্লামেন্ট ডাকতে হবে, তারপরে আপনার আইন পাশ করতে হবে, এটা তো দরকার নাই। এটা তো মানে আমাদের কোর্ট যে রায় দিছে, সেটা আপিল ডিভিশন আছে। আপিল ডিভিশন যদি মনে করে যে কোটা পদ্ধতি আগে যেটা করেছিল, বাতিল করছিল, সেটা 18টা ওটাই বহাল করতে পারে। পার্লামেন্ট ডাকিয়ে আপনাকে করতে হবে, নট দ্যাট। পার্লামেন্ট ডাকলে কী হবে? পার্লামেন্ট ডাকিয়ে আপনি আইন পাশ করলেন, ঠিক আছে, যে ছেলেগুলি পার্লামেন্ট ডাকলো। এখন এবার পার্লামেন্টে কে আছে? পার্লামেন্টে আছে আওয়ামী লীগ, পার্লামেন্টে আছে বিরোধী আওয়ামী লীগ স্বতন্ত্র যারা, পার্লামেন্টে আছে আমাদের মতন গৃহপালিত জাতীয় পার্টি 11 জন, তাই না? এরা আছে। আপনার মেনন ভাই কি, রাশেদ খান মেনন ভাই কি আপনার ইসের থেকে আইছে, ওয়ার্কার্স পার্টি থেকে আইছে? ওটা তো নৌকা। যারা পার্লামেন্টে এর আছে, জন্যই চাইছে সবাই মিলে আইনটা পাশ করে দিবে, যে সবাই মিলে আইন দিয়ে পাশ করবে কি? হ্যাঁ না কি আমরা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, কিছু বুঝে শুধু না, হ্যাঁ না করে ফেললো। তার মানে আপনি বলছেন সংসদের চেয়ে কোটা আন্দোলনকারীদের আইনের দিকেই তাকানোটা ভালো। আপনার মতামত আমি সেটা? মনে করি যে কোটা আন্দোলনে ওরা যে কথা বলছে যে পার্লামেন্টে আইন পাশ করতে হবে, এটা লজিক্যাল, এটা অস্বীকার করার কিছু নাই, লজিক্যাল। যে আইন পাশ করলে কোর্ট এটাকে, আর এটা আইনের বাইরে না, কোর্ট তো আইনের বাইরে না, কোর্ট তো চলে সংবিধানের হ্যাঁ, কি মধ্যে। চাচ্ছেন আমি ছোট করে যদি বলতেন? হ্যাঁ, হ্যাঁ, মানে কি চাচ্ছেন, সেটা আইন নাকি নির্বাহী? আমি যেটা মনে করি, নির্বাহী আদেশে যদি করা যায় সেটা সবচাইতে উত্তম। আমি আব্দুল সালামের কাছে আসি, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই সেটা ডিটেলে আমি আপনার কাছ থেকে পরে জানতে পারবো। আব্দুল সালাম, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে আছেন। আপনার একদম শুরু থেকেই এই জায়গায় আছেন যে কোটার একটা সংস্কার করা দরকার, এবং স্পষ্ট যে মুক্তিযুদ্ধ কোটা আপনারাও জানেন, আপনি নিজে একজন মুক্তিযোদ্ধা, এবং নিশ্চয়ই সকল মুক্তিযোদ্ধাই জানেন যে সকল মুক্তিযোদ্ধার অবস্থা আসলে সচ্ছল না, বা সবাই খুব ভালো আছে এই দেশে এমনও না। তারপরেও স্পষ্ট আপনারা মুক্তিযুদ্ধ কোটা থাকা যাবে না, কিন্তু প্রধানমন্ত্রী আজকে স্পষ্ট করেছেন যা কিছু আদালত দিয়েছে তার বাইরে তার কিছু করণীয় নাই, সেই অধিকারও তাদের নাই। তারপরে কি আন্দোলন যৌক্তিকতা হারায় কিনা? আপনাকে ধন্যবাদ, এবং আমার সহ দুই বিজ্ঞ আলোচক তাদেরকে ধন্যবাদ জানাই, যারা দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ। কথাটা হলো যে আন্দোলনটা ছিল তো সংস্কারের, এবং ছাত্রছাত্রী সেটা চেয়েছিল সংস্কার, তো প্রধানমন্ত্রী বাতিল করলেন কেন? সমস্যাটা তো সেখানেই সৃষ্টি হয়েছে। বাতিল তো কেউ চায় নাই, সংস্কার চাইছিল। তাই কাজে এটা বোঝাই যায় যে বর্তমানে আজকের জাতীয় অনেক সমস্যা আছে, যে সমস্যাগুলোকে মূলত আড়াল করার জন্যই আজকে এই সমস্যাটা সামনে নিয়ে আসা হয়েছে, এবং এটাকে ইজিলি গভর্নমেন্ট বসে এটাকে সলভ করে ফেলতে পারে 2 দিনের মধ্যে, কিন্তু তারা এটাকে জিয়ায় রাখছে, অর্থাৎ অন্যদিকে যাতে দৃষ্টি না যায়, তাই না? আজকে উনি চীন সফর করে আসলেন, ভারতে গেছেন, ভারতের সাথে অবস্থা, আজকে দৈনন্দিন জিনিসপত্রের দাম যে অবস্থা, সব কিছু মিলে
দেশ ভালো চলছে না, আজকে সেটার দৃষ্টিটা অন্যদিকে সরানোর জন্য আজকে এই অবস্থা। সেটা কি ঝুঁকির হয়ে যায় না? এত ছাত্র রাস্তায় রাজপথে আছে, এটা তো যে কোনো না, এটা সরকারের জন্য ঝুঁকির ঝুঁকি। কি আছে? এই ঝুঁকি নিয়ে চাইবে যে এই আন্দোলন চলতে থাকুক? তো ঝুঁকি তো ওইটা আরো বড়, ঝুঁকি তো ওইটা আরো বড়, কারণ এটা তো হলো এটা তো একটা ডিসাইডেড কেস ছিল, এটা আবার কেন আসলো? এটা আসার কথা না, তাই না? আর আসছেও যখন, এটা চাইলে তো বললামই যে 2 দিনের মধ্যে এটা সলভ করা যায়, আর মেধার কোনো বিকল্প নাই। কিন্তু আওয়ামী লীগ তো মেধাবী ওইটাতেই বিশ্বাস করে না, তাহলে তারা দেখে দলীয় আনুগত্য, এবং তারা দলীয় আনুগত্য দেখতে যে আজকে রাষ্ট্রের সকল যে স্তরগুলো আছে সেগুলোকে সব শেষ করে দিছে। তো কাজে তারা তো বিশ্বাসই করে ওইটা, কিন্তু মুখে এক কথা বলবে আর কাজও তার একটা, এটা তো মানে এটা একটা খেলা চলতেছে আর কি। তো এই জন্যই এটা এই সমস্যাটা সরকার সৃষ্টি করছে, এবং আমি বলবো যে এটাকে ইমিডিয়েটলি বসে 2 দিনের মধ্যে এটা সলভ করা উচিত। আর মানে কি ধরনের সমাধান? সংস্কারের মাধ্যমে সমাধান? সংস্কার, আচ্ছা, সংস্কার তো হইতেই পারে, তাই না? এটা 20% না 25% না 30% না 5%, এটা তো আলোচনা সাপেক্ষ, কারণ এটা তো সবসময় একই রকম সমস্যা তো সবসময় থাকে না, তাই না? কাজে মুক্তিযোদ্ধা কয় % দিবে, নারীদের দিবে কি দিবে না, বা অন্য পিছিয়ে থাকা জনগোষ্ঠী যারা আছে তাদেরকে কি দিবে, এবং ছাত্রছাত্রীরা তো এটাই চাইছিল। কিন্তু আজকে হঠাৎ করে সেটা রাগে না অনুরাগে বুঝলাম না, প্রধানমন্ত্রী বাতিল করে দিলেন। বাতিল করে দিয়ে ওইখানেই সমস্যাটা উনি জিয়ে রাখলেন। কিন্তু আজকেও প্রধানমন্ত্রী যে দৃঢ়তার সাথে কথা বলেছেন, তিনি একদমই স্পষ্ট যে এই বিষয়ে তিনি আসলে নিজে কোনো সিদ্ধান্ত নিতে চান না, আইনের সিদ্ধান্তটাই তিনি মেনে নিতে চান। এটা তো হলো কোর্টের উপরে বন্দুক রেখে স্বীকার করা আর কি। অর্থাৎ সমস্যাটা আমি সৃষ্টি করে দিছি, আর দেখাইলাম আমি যে কোর্টের থেকে আসতেছে, এটা তো মানে কোনোভাবেই যুক্তিসঙ্গত না। আর আরেকটা হলো যে মুক্তিযুদ্ধ আমরা তো দেশ স্বাধীন করছি, এটা তো যে এই সমস্ত সমস্যার সমাধানের জন্য সবাই যাতে দেশটা ভালো থাকতে পারে, তো কাজে আজকে সব কিছুতে মুক্তিযোদ্ধাদেরকে টাইনা আইনা সেটাকে ব্যবহার করা, এটা আসলে নিজেদেরকে একটু হেয় মনে হয়। এইভাবে সব কিছুতে এইভাবে টেনে আইনা এটাকে ব্যবহার করা ঠিক না। তো কাজে এটা বলবো যে এখনও মানে যদি সরকার সত্যিকার অর্থেই চায় যে এটার সমাধান হোক, তাহলে এটা প্রধানমন্ত্রী 2 দিন আগে বাতিল করে দিয়েছেন, এখন আবার যদি বলবে যে না কোনোভাবে এটা হবে না, মুক্তিযুদ্ধের কোটা থাকতেই হবে, আমি বলছি কোন কোটা থাকবে কি থাকবে না এটা তো আলোচনা করে ঠিক করলেই হয়। কাজে এটা রিজিট করে এটা দেখানো যে আমি এটা কি করতেছি, এবং আজকের যদি আবার আরেকটা মনে করে যে গতবার কোটা সংস্কারের জন্য যে আন্দোলন যখন শুরু হলো, তখন তো আমরা দেখছি যে সেটাকে দমনের জন্য কিভাবে হাতুড়ি বাহিনী ব্যবহার করা হয়েছে। এখন আবার এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা ওনাদের জানি না। সাইফুজ্জামান শিখর আমাদের সাথে আছেন, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। দৃষ্টি ঘোরানোর জন্য রাজপথে আন্দোলন জিয়ে রাখছে, এটা বিএনপির বক্তব্য, এবং 2 দলই মনে করে যে সংস্কারের মাধ্যমে, আলোচনার মাধ্যমে এই সংকটটা সমাধান করা খুব সহজ। এটা জিয়ে রাখা হচ্ছে যে কোনো একটা কারণে। আসলে নানাবিধ সংকটের জন্য জিয়ে রাখছেন নাকি আসলে জিয়ে রাখছেন না? আপনাকে ধন্যবাদ, আমাদের সহ আলোচক 2 জন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি যারা ডিবিসির রাজকাহন শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আপনি যে কোশ্চেনটি করেছেন, দেখেন সালাম ভাই তো তার রাজনৈতিক দৃষ্টিতেই তিনি কথা বলবেন। বাংলাদেশের এমন কোনো সমস্যা নেই যে সমস্যার দিকে দৃষ্টি অন্যদিকে নেওয়ার জন্যে এই কোটা বিরোধী আন্দোলন কোমলমতি বাচ্চাদেরকে রাস্তায় রাখতে হবে। আমাদের প্রথম যে বিষয়টি অনুধাবন করতে হবে যে সেটা হচ্ছে গিয়ে, যেটা আমাদের শাহিদুর রহমান টেপা ভাই বলার চেষ্টা করেছেন যে মেধাবীদেরকে বিসিএসে আসা দরকার, অমুক দরকার। এইখানে ওনরা বা এই যে বাচ্চারা রাজপথে আন্দোলন করছেন তাদের বোঝার একটা ভুল আছে। মুক্তিযুদ্ধের সন্তান যারা মুক্তিযুদ্ধের কোটায় আসছেন তারা কিন্তু অমেধাবী না, তাদেরকে কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকেই আসতে হচ্ছে। তাকে প্রিলিমিনারিতে টিকা লাগে, তাকে রিটেনে টিকা লাগে, ভাইভাই টিকা লাগে, দেন তারপরে আপনার কোটার বিষয়টি আসে। হয়তো 10,000 সিলেক্ট হয়েছে, 2,000 নিবে, সেক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তানরা প্রিভিলেজটা পায়।
তারা যে মেধাশূন্য, এই যে আমাদের মানে বাবার মতো একজন দায়িত্বশীল মানুষ, তিনি যখন বিষয়টিকে ঠিক অনুধাবন করতে পারছেন না, আমাদের কোমলমতি বাচ্চারা তো বিষয়টি সেভাবেই দেখছেন। এখানে আকাশ থেকে আমরা দিয়ে দিচ্ছি না, এখানে তাদেরকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়েই তাদেরকে আসতে হচ্ছে, কোটার সিস্টেমটার ভিতরে আসতে হচ্ছে। আর আমি যেটা মনে করি যে কোটা থাকতেই হবে। এদেশের স্বাধীনতা যুদ্ধটা যে কারণে হয়েছিল সেটা কিন্তু বৈষম্যের বিরুদ্ধে, পাকিস্তানি বৈষম্যের বিরুদ্ধে। তখন দেখা গেছে যে পশ্চিম পাকিস্তান 93% সিভিল ব্যুরোক্রেসিতে 93%, 7% আমাদের নাই, আর্মিতে 1%ও নাই, পুলিশে 1%ও নাই। এই যে বৈষম্যের বিরুদ্ধে কিন্তু আমাদের মূল স্বাধীনতা যুদ্ধের মূল চেতনাটা ছিল, আরও অনেক প্রেক্ষাপট ছিল। তো আজকে যে জেলা কোটা, এই জেলা কোটা বাতিল করতে হবে। এই যে গত বিসিএস কোটা বাতিল করার পরে গত বিসিএসে 21টি ডিস্ট্রিক্ট আছে যেখানে একটা লোকও বিসিএসে চান্স পায় নাই, তাহলে তো যে উন্নয়ন সেটা তো হবে না। দু একটি জেলা ঢাকার মতো যারা ভালো পড়ালেখার সুযোগ পায়, এরকম ভালো ভালো যেগুলো ডিস্ট্রিক্ট আছে যেখানে পড়ালেখার বাচ্চারা সুযোগ পায়, তারা এগিয়ে যাবে। আর বাকি এইগুলো এই উন্নয়নের মূলধারা থেকে কিন্তু পিছিয়ে যাবে। আপনার যারা ক্ষুদ্র নিরগোষ্ঠী, কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু কোটা আন্দোলনকারীরা বলছেন যে তাদের জন্য কোটা রাখলে কোনো সমস্যা নাই, তারা কিন্তু স্পষ্ট করে সেটা বলছেন। সেটা ঠিক আছে, তাহলে তো তারা কোটা সংস্কার চাচ্ছে, সংস্কার চাচ্ছে। এখন কোটা সংস্কার, তার মানে সবগুলো কোটা রাখে, শুধু টার্গেটটা হচ্ছে মুক্তিযুদ্ধ কোটাটা কিভাবে বাতিল করা যায়। এখন মুক্তিযুদ্ধ কোটার উপর এত রাগ কেন? এটা তো আমি যেটা বললাম যে মঙ্গল গ্রহে তো আনতেছি না আমরা, এই বাংলাদেশের ছেলেদেরকে দিচ্ছি, এবং তারা তো মেধার স্বাক্ষর রেখেই যাচ্ছে। এরকম না যে তাদের কোনো পরীক্ষা দেওয়া লাগছে না। মুক্তিযোদ্ধার কোঠা যারা অ্যাপ্লিকেশন করছে তাদেরকে তো রিটেন পাস করা লাগছে, তাদেরকে রিটেনে অ্যালাউ হইতে হচ্ছে, তাদেরকে ভাইবা অ্যালাউ সব শেষ করে যখন আসবেই তখন সেই ক্রমিক অনুসারেই যারা টিকবে তাদেরই আসা উচিত। শুধুমাত্র ওই কোটার কারণে আরেকজন মেধাবীকে পেছনে ফেলে সে সুযোগ পাবে, তারা সেটা চায় না। যে আমার বাবা স্বাধীনতা যুদ্ধ করেননি, দেশের জন্য কোনো নাই তার, আর আরেকজনের বাবা সে স্বাধীনতা যুদ্ধের জন্য স্যাক্রিফাইস করছে, হয়তো শহীদ হয়েছেন, তাদের কারণে দেশটা এসেছে। তো যাদের কারণে দেশটা পেলাম, তাদের রাষ্ট্রের থেকে একটা স্বীকৃতির একটা বিষয় আছে না, বিষয় থাকা উচিত কিনা? নিশ্চয়ই উচিত। তো সেই ক্ষেত্রে আমি মনে করি কোটাটা অত্যন্ত যৌক্তিক। তবে সবচেয়ে বড় যে কথাটি, যে আজকে বলটি কোটা আন্দোলনকারী হোক আর বিভিন্ন রাজনৈতিক দল যারা এই কোমলমতি বাচ্চাদেরকে সামনে রেখে ফায়দা তুলতে চায়, তারা সরকারকে আন্দোলনের মুখে দাঁড় করায় দিচ্ছে, কিন্তু সরকারের কোনো মেটার না। 18 সালে তো সরকার এই কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোটাটা বাতিল করেছে, কিন্তু অভিযোগ আছে যে বাতিল তো কেউ চায় না। আমি শেষ করি, এটা বাতিল করেছেন, এটা হাইকোর্টে গিয়েছে, হাইকোর্ট রায় দিয়েছেন কোটাটাকে বহাল করার জন্য, সেটা সুপ্রিম কোর্টে গিয়েছে। এটা তো কোর্টের ম্যাটার, এটা জুডিশিয়ারির ম্যাটার। তা এইখানে কোর্টকে বাইপাস করে সরকার কিভাবে সিদ্ধান্ত নেবে? কোর্ট থেকে সিদ্ধান্ত আসতে হবে। এবং আমার যেটা মনে করি আমি, যে এই যে আন্দোলনের নাম নিয়ে যে জনভোগান্তি, এইগুলো না করে আদালত যেটা বলেছেন, সর্বোচ্চ আদালত যেটা বলেছেন যে রায়ের একটা পূর্ণাঙ্গ শুনানির একটা ডেট দিয়েছেন, নিশ্চয়ই জানেন, আমি একটু শেষ করে, পূর্ণাঙ্গ শুনানির ডেট দিয়েছেন। সেখানে তারা বলেছেন যে আইনজীবীর মাধ্যমে যদি এই কোটা আন্দোলনে যারা সক্রিয় আছে, নেতৃত্ব দিচ্ছেন, তারা যদি আদালতে কথা বলতে চান তারা বলতে পারবেন। নিশ্চয়ই, কিন্তু আদালতে যাবেন, আদালত রায় দিক, দেওয়ার পরে না তারা যদি অন্য কিছু করে, কিন্তু সে পর্যন্ত তাদেরকে ধৈর্য ধরতে হবে। আচ্ছা, তারপরে কি আসলে আপনারা কি ভাবেন কিনা যে সেটা কিছু হবে? কারণ আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যে আসলে তেমন কোনো আভাস কোনোভাবেই পাওয়া যাচ্ছে না যে রায় দেওয়ার পরে নতুন করে আওয়ামী লীগ নতুন করে এটা নিয়ে ভাবনা চিন্তার সুযোগ আছে। কারণ স্পষ্ট প্রধানমন্ত্রী তার জায়গায়, এটা তো প্রধানমন্ত্রীর জায়গায় দাঁড়িয়ে থেকে যে কথাটি বলা, সেই কথাটিই বলেছে, এবং যে এটা হচ্ছে কি আদালতের এখতিয়ার, এখানে সরকার হাত দেবে কি করে? আদালতের রায়ে কিন্তু একটা কথা বলা আছে, আপনি নিশ্চয়ই যেমন শিখর জানেন, সেখানে বলা হচ্ছে সরকার চাইলে এটার পরিবর্ধন পরিমার্জন সকল কিছু করতে পারে। সেটা তো আপনার পূর্ণাঙ্গ রায় আসতে হবে। এখন কেন? তার মানে তো একটা সুযোগ আছে যে সরকার চাইলে সেটা পারে। এখন কেন? এটা তো আপনাকে তো সেই শুনানি পর্যন্ত ওয়েট করতে হবে, সেই সুপ্রিম কোর্টের রায়টা আসতে হবে, তারপরে না। কিন্তু সেই ওয়েট করার জন্য বলাটাও তো আমরা আসলে আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যে বা সংবাদ সম্মেলনে পাইনি। তিনি একদম দৃঢ় ছিলেন যে রায় যেটা আদালত থেকে হবে সেটাই হবে। সংবিধান তাকে এবং তার সরকারকে কোন রকম এমন অধিকার দেয় নাই, সাংবিধানিক যে কোনো কিছু আইনের রায় পরিবর্তন করতে পারে। সর্বোচ্চ আদালত যদি বলে যে ঠিক আছে কোটাটা সংস্কার করেন,
সরকারকে যদি বলে যে, বা সরকারকে যদি তারা নির্দেশ দেয় যে আপনারা এটাকে সংস্কার করে একদম দিয়েছে, দিয়ে আদালতের রায়ে সেটা আছে যে চাইলে তিনি পারবেন। আমি আপনাকে দেখাতে পারবো নিশ্চয়ই। আমরা প্রাথমিক রায়ের কথা বলেছি, আমরা হাইকোর্টের রায়ের কথা বলেছি সাইফুজ্জামান শিকর, এবং নিশ্চয়ই এটা নিয়ে আপনার সাথে আমি কথা বলতে চাই। অবশ্যই আজকে সারাটা সময় আমরা নিশ্চয়ই এটা নিয়ে কথা বলবো, কারণ এর মধ্যে কোটা আন্দোলনকারীরা 24 ঘন্টা সময় দিয়েছে এবং প্রধানমন্ত্রীর এই বক্তব্য তাদের উপর আসলে কি প্রভাব ফেলবে। রাজনৈতিক দলগুলো একে অপরের উপর দোষ দিচ্ছে তাদের ঘাড়ে ভর করার জন্য, কিন্তু ভর করার পর কি হবে রাজপথের অবস্থা, তাও কিন্তু আমাদের কাছে একটু আশঙ্কাজনকই। আমরা বিরতির পর ফিরছি কি হচ্ছে জানার জন্য। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। সবাইকে আবারও স্বাগত জানাই। রাজকাহনে কোটা বিরোধী আন্দোলন কি মিলবে বিএনপির কর্মসূচিতে, আমরা সেই প্রশ্নকে নিয়ে মূলত শুনতে ছিলাম এবং আমরা আলোচনাতে ছিলাম যে আসলে এই আন্দোলন আরও দীর্ঘস্থায়ী হবে কিনা এবং তাতে অন্য রাজনৈতিক দলগুলোর কী প্রভাব থাকবে। একে অন্যের দোষারোপ শুনছি, কিন্তু সেই প্রভাব আসলে কোটা আন্দোলনকারীর উপর আছে কিনা। আমি সাইদুর রহমান দেবার কাছে আবারও আসতে চাই। বিএনপি জাতীয় পার্টি দুজনেই সমর্থন দিচ্ছে এবং এর মাঝখানে বরাবরের মতোই আলোচনা আসছে যে এই আন্দোলনকে আসলে সাইদুর রহমান টেপা এই আন্দোলনকে বিএনপি আসলে একদিকে নিয়ে যেতে চাইছে, যেহেতু তারা আগের আন্দোলনগুলোতে কোনোভাবে সফল নয়। বিশেষ করে তখন এটা আসছে যখন বিএনপি নেতারা এই আন্দোলনকে গণতান্ত্রিক আন্দোলনের রূপ দেওয়ার জন্য বলা হচ্ছে, সেটি নেতারাই বলেছেন। আপনার কি মনে হয় বিএনপি আসলে এটি অন্য খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে? ধন্যবাদ আপনাকে। আমি সাধারণত একটু তেরা কথা কই তো সত্যি কথা কই। সত্যি কিনা জানি না, তেরা বলেন আর কি। আচ্ছা শুনি, তেরা এবং সত্য কথা শুনি। হ্যাঁ, এবং এই যে কথাগুলি আপনি দেখেন, আপনি দীর্ঘদিন ধরেই সাংবাদিকতা জগতের সাথে আছেন, প্রায় অর্ধ বয়স হয়ে গেছে। এইটা দুইটা দলের কাজটা কি? একজনের আর একজনের বিরুদ্ধে কওয়া। কোটা আন্দোলনের মধ্যে বিএনপি কি কাজ তারা সম্পৃক্ত হবে? কিন্তু হয় না যে একটা মানে কর্মসূচি যখন চলতে থাকে এবং সেটা অনেক বড় কর্মসূচি, এবং সেই কর্মসূচি যদি যৌক্তিক হয়, বিএনপি কেন আরো সাধারণ মানুষ হবে, সেটা তো আপনি বিএনপির দোষারোপ না হতে পারে না। আবার বিএনপির আমলে যখন কিছু হয়েছে তখন বিএনপি আলাদা আবার আওয়ামী লীগের দোষারোপ করছে। এটি প্র্যাকটিসটা এলো এইটা। আপনি টেলিভিশন খোঁজেন, একটু পরে দেখবেন আমাদের বিএনপির লোকজন আছে কি সুন্দর সুন্দর গুছায় গুছায় সত্যি কথা মিথ্যে কথা বানায় বলে। আবার তার একটু পরে আবার দেখবেন আওয়ামী লীগের নেতারা এই কাজটা, এই ব্যবসাটাই করতেছে। যে কামই এইটা। যদি সত্যি সত্যি আন্দোলন হয়, আমরা আন্দোলন করেছি, পাকিস্তান আমলে আন্দোলন করেছে, আমি নিজে, আমার বয়স এত কম না, ৭৬ বছর বয়স। পাকিস্তান আমল থেকে আন্দোলন করতে করতে আসছি, ঠিক আছে, জেল খাটছি। তখন আমি বাম রাজনীতি করতাম, বুঝছেন না? সেই আন্দোলন আর এই আন্দোলন, এখন আন্দোলন হলো প্রাডো না কি গাড়ি কয়, বিদেশি বড় গাড়ি, ওই গাড়িতে নামিয়ে আন্দোলন করে। আর আমরা নিজেরা পোস্টার লাগাইয়া পোস্টার নামছি, বুঝছেন না? তখন একটা হরতাল দিয়ে ওটা ঈদ মনে করতাম, সিরিয়াস হয়ে যেতাম। তখন মারামারি কাটাকাটি হইতো না, বুঝছেন? এখন হলো আন্দোলন করবে প্রাডো গাড়ি, তারপরে আবার কি গাড়ি, নিশান কত কিছু আছে না, হেরিয়ার, এইগুলি নিয়ে আসে আন্দোলনে দূরে রাখে আর আন্দোলন করে। এখন প্রশ্নটা হলো যে কিছু হইলেই আওয়ামী লীগের আমলে যদি কিছু হয়, বিএনপি আলাদা বলে যে এরা আওয়ামী লীগ। কিন্তু এখনকার প্রেক্ষাপটে আপনার মনে হয় না যে একটা আন্দোলন শুধু ওই বিষয়ে সীমাবদ্ধ থাকবে, অন্য দিকে ছড়িয়ে যাওয়ার কোনো আশঙ্কা আপনি পান না? অন্যদিক কোথায় যাবে? এটা যে কোনো কিছু বিএনপি সরকার কতটা আন্দোলন করছে, ভোটাধিকারের জন্য আন্দোলন করছে সব জায়গায়। এটা একটা নির্বাচিত সরকার। হ্যাঁ, নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটা হয়েছে আওয়ামী লীগ প্লাস আমাদের জাতীয় পার্টির 11 জন, আর তো কোনো আওয়ামী লীগ দল নির্বাচন করে নাই। এই নির্বাচনে আমরা সবাই জিতছি, বিএনপিও জিতে গেছে, জাতীয় পার্টি তো জিতে বসে রয়েছে, আওয়ামী লীগ জিতছে, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা দিচ্ছে। তো আমাদের কথা হলো নির্বাচন যখন এইরকম হচ্ছে, কিন্তু যারা ভোট দেবে, যে দেশের 5 বছর পরে একজন ভোট দেয়, একজন মানুষ অপেক্ষা করতে থাকে, সে তো দিতে পারে নাই। আমার ভোটটা নিজে আমি দিতে পারিনি না, সেটার সাথে এই ছাত্র আন্দোলনের কোনো সম্পৃক্ততা? ছাত্র আন্দোলন যুগ ধরে ছাত্র আন্দোলন হয়েছে। আমাদের বাংলাদেশের ইতিহাস বিশ্লেষণ করলে ছাত্ররাই আন্দোলন করছে,
এবং সেই আন্দোলনটা যৌক্তিক হইতে হবে। এখন যে আন্দোলনটা ছাত্ররা করতেছে আমি মনে করি সে আন্দোলনটা অত্যন্ত যৌক্তিক। সেটা যদি মনে হয় যে বিএনপি সমর্থন দিছে, আর বিএনপি সমর্থন দেবে কেন, এখানে অনেকে আপনি বলছেন সবাই সমর্থন দিচ্ছে। আব্দুল সালামের কাছেই তাহলে আমি জানি, আমির খসরু মাহমুদ চৌধুরী একদম স্পষ্ট করে বলেছেন যে শিক্ষার্থীদের ভোটের জন্য লড়াই করতে হবে এবং তিনি আহ্বান জানিয়েছেন যে এই আন্দোলনের পর তারা যেন গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য লড়াইয়ে নামে। এটি কি এক ধরনের উস্কানি কিনা? উস্কানি হবে কেন? আজকে দেশে গণতন্ত্র নাই, মানুষের ভোট দিতে পারতেছে না, তো তার ভোটের জন্য সে লড়াই করবে না? এটা তো সবার লড়াই, এটা কি বিএনপির লড়াই নাকি? কিন্তু তারা তো কখনো নামে নাই এই কারণে। না, নামে নাই বা নামের নাম আমরা তো আহ্বান জানাবো, এটা আজকে নতুন আহ্বান নাকি? এটা সবারই। আজকে চালের দাম বাড়ছে, এটা কি শুধু বিএনপির জন্য বাড়ছে? আজকে কাঁচা মরিচের দাম আজকে দেখলাম 400 টাকা। এটা কি বিএনপি কিনতে গেলে? ভাই আমি বলি, আপনারটা আপনি বলেন। 400 টাকা, 350 থেকে 400 টাকা। তো আজকের তো এটা কি শুধু বিএনপির জন্য বাড়ছে? তো এটার জন্য আন্দোলন হবে না? আমরা বলবো না যে আন্দোলন করতে হবে, সবাইকে নামতে হবে? আমরা তো বলবোই। আন্দোলন অন্যদিকে ছড়ালে সেই দায় কি নিতে পারবেন? অন্যদিকে তাই বললামই যে এই আন্দোলনটা অ্যাবসলিউটলি যেটা আজকে ছাত্রদের এটা তো করাচ্ছে আওয়ামী লীগ। এটা আজকের দেশের এই সমস্যাগুলো থেকে দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য আওয়ামী লীগ এটাকে জিয়ে রাখছে। আওয়ামী লীগ ওদেরকে নামিয়েছে, কিন্তু আহ্বান জানাচ্ছেন আপনাদের কর্মসূচির না, জন্য। আহ্বান জানানো না, আমরা বলছি যে তাদের এই সমস্যাটা সরকার সৃষ্টি করছে, এটা আলোচনার মাধ্যমে সমাধান করা হোক। এটা পরিষ্কার কথা, এটা যৌক্তিক। যেটা আমরা বলছি যে তারা সংস্কার চায়, এটা সবাই বলে যে হ্যাঁ সংস্কার হওয়া উচিত, সংস্কার হওয়া উচিত। কারণ আজকে 10 বছর আগের এক অবস্থা বা 15 বছর আগের এক অবস্থা, 5 বছর আগের এক অবস্থা তো হইতে পারে না, এটা তো চেঞ্জ হইতেই পারে, তাই না? এবং তারা তো সেটাই চাইছে। কিন্তু আমি আবার বারবার এক কথাই বলতেছি, তারা চাইছে সংস্কার, আর সেটা বাতিল করে দিয়ে সমস্যাটা জটিল করলো, সেই কথাটা তো বলেন না। আজকে সেটা বলেন যে জটিলটা তো ওইখানে হইলো। আজকে আবার ওইটাতে আমি রিজিট করতেছি যে না, কোর্ট যেটা বলছে, কোর্টের সব রায় কি আওয়ামী লীগ মানে? অবশ্যই মানতে হবে। কোনোটা সব মানে না, যেটা তাদের পক্ষে যায় সেটা মানে, যেটা তাদের বিপক্ষে যায় সেটা মানে না। এই পর্যন্ত অনেক প্রমাণ দিতে পারবো আমি। তো কাজে এটার জন্য আজকে রায় মানে না এরকম কি? হ্যাঁ, কোর্টের রায় মানে না তো। যেমন আজকে আমাদের বেলায় দেখেন, আমাদের বেলা হয়তো ধরেন একজন জেলে গেল, হাইকোর্ট রায় দিল যে তাকে নতুন কোনো মামলা ছাড়া কোনোভাবেই তাকে জেলখানায় আটকে রাখা যাবে না। কিন্তু দেখা গেল যে জেল গেটে আনার পরে আবার পুরনো আরেক মামলায় দিয়ে তাকে জেলখানায় ঢুকাই দিল। মানে না তো। হাইকোর্ট তো নির্দেশ দিয়েছে পরিষ্কার। কিন্তু সেটা তো সবার ক্ষেত্রে, না, সবার হাইকোর্ট থেকে আবার আপিল বিভাগে যেতে পারে সবার জন্য। আপিল বিভাগে যাক সেটা হলো অন্য কথা। আপিল বিভাগ যদি বলে স্টেট করে দেয় যে না ঠিক আছে ওটা বাতিল করে দিলাম আমরা, ওটা তো আমি মানি। কিন্তু যদি না থাকে, যেটা রায় আছে সেটা তো মানতে হবে, সেটা তো মানে না তারা। আমরা তো দেখছি এই আওয়ামী লীগকেই তো হাইকোর্টের রায়ের বিপক্ষে মন্ত্রীর নেতৃত্বে হাইকোর্টের চারদিকে লাঠি মিছিল করতে দেখছি না আমরা। এই আওয়ামী লীগের আমলে তো সিটিং চিফ জাস্টিসকে আমরা দেখছি না, তারাই যাকে বসাইছে, তারাই তাকে কিভাবে বিতাড়িত করছে, আবার তারাই তাকে দুর্নীতিবাজ কিভাবে বানাইছে। কাজে এটা হলো আমি আমার পক্ষে গেলেই সব ঠিক, আর আমার বিপক্ষে কথাটা হলো যে এটা তো প্রথমে ওই জবাবটা কেন দেন না যে তারা চাইছে সংস্কার, আপনি বাতিল করলেন কেন, করে এই সমস্যাটা সৃষ্টি করলেন কেন? এটা তো মূল জায়গা, সেটাতে তো আপনারা কেউ আসতেছেন না। তো কাজে ওইটা এখন এই হয় নাই, ওই হবে, কোর্ট দিতেছে, কোর্ট দিলে আমরা কি করব, এগুলো কোনো সমস্যা না। 2 দিনের মধ্যে সরকার বসে ইমিডিয়েটলি শুনেছি যে আপনি মনে করেন যে এটা আসলে সহজ সমাধান আছে, কিন্তু সাইফুজ্জামান শিহুর বলছে যে আদালতের রায়, পূর্ণাঙ্গ রায় প্রকাশিত না হওয়ার পর বা কার্যক্রম শেষ হওয়ার আগ পর্যন্ত আসলে সরকার কিছু করতে পারবে না। আপনাদের অবস্থা সেই জায়গায় ধরে যদি আমরা এখন ভাবি, ছাত্ররা আগামীকাল নতুন করে কর্মসূচি দিবে। তারা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে সংসদে পাশ করার জন্য, সংসদ বসে পাশ করার জন্য। তারা রাজপথে থাকবে এমন অবস্থা তৈরি হয়ে গেছে, এবং বিএনপি বলছে তাদের ইয়েও থাকবে। আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে এই আন্দোলন যদি সহিংস হয় পুলিশ তার মতো করে ব্যবস্থা নেবে। ছাত্র আন্দোলন তো সবসময় ভয়ঙ্কর, আপনি ছাত্রনেতা হিসেবে জানেন। সেটি যে জায়গায় যাবে, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মতো বা সেই পরিস্থিতি সামলে নেওয়ার মতো অবস্থা কি আসলে আপনাদের আছে? সময় বলবে। আমি আমার ব্যক্তিগত কথা বলতে পারি, সেটা হচ্ছে কি আমরা অনেক অল্প বয়স থেকেই ছাত্র আন্দোলন করেই বড় হয়েছি। বাবা আওয়ামী লীগ নেতা হওয়ার কারণেই
খুব অল্প বয়স থেকেই একেবারে প্রাইমারি স্কুলে পড়াকালীন সময় থেকে আমরা আন্দোলনের সাথে সম্পৃক্ত। এরশাদ বিরোধী আন্দোলন করেছি, স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, আমরা রাজাকারের বিচারের দাবিতে ঘাতক দালাল নির্মূল কমিটির সাথে আন্দোলন করেছি, আমরা বেগম খালেদা জিয়া বিরোধী আন্দোলন করেছি, আমরা ভোট ভাতের অধিকার আদায়ের আন্দোলন করেছি, আমরা এই ছাত্র রাজনীতি যতগুলো আন্দোলন আছে আপনি 80-র পরের থেকে প্রত্যেকটা আন্দোলনের সাথে কিন্তু আমরা সম্পৃক্ত ছিলাম। তো এখন অযৌক্তিক দাবি করলে সেই দাবিতে তো মানা যাবে না। কিন্তু সাইফুজ্জামান শিকর, এই পর্যন্ত কোনো ছাত্র আন্দোলন, শুধু একটা লাইন বলি, কোটা আন্দোলন 2018-তে যেটা হয়েছিল, যেটি হচ্ছে সড়ক নিরাপদ সড়ক চাই আন্দোলন যেটা হয়েছিল, ছাত্ররা যে ধরনের আন্দোলন করে তারা মাঝপথে উঠে গিয়েছে, এমন নজির কিন্তু এই দেশে নাই। না ঠিক আছে, কিন্তু আপনাকে তো যৌক্তিক থাকতে হবে। নিরাপদ সড়ক আন্দোলন করেছেন, এখন আপনি নিরাপদ সড়কটা আপনি করবেন কি করে? আপনাকে তো পথটা দেখাইতে হবে। আপনি সে এক্সপ্রেসওয়ে হাইওয়ে আপনি মারতেছেন দৌড়, আপনি উল্টা গাড়ি চালাই দিচ্ছেন, এগুলো তো কঠিন কাজ। আমাদের সকলকে দায়িত্বশীল হতে হবে যদি নিরাপদ সড়ক করতে, সেটা আমি বাদ দিই। এখন কোটার যেটা বিষয়, সেটা আমি আবারও যে কথাটি বলি যে আমাদের সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ শুনানি পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি যারা আন্দোলনের ভয় দেখাচ্ছেন তাদের বলি যে সুপ্রিম কোর্টের উপর, আদালতের উপর, এটা মেয়ে কোটা আন্দোলনেরই একটা মেয়ে বলেছেন তিনি আদালত মানেন না, সরকার মানে না, তিনি কি মানেন? যদি মনে করেন যে ছাত্র আন্দোলন, আমাদের সাথে কি ছাত্র নাই? আমরা কি দুর্বল? সেটা কি আমরা কি রাজনৈতিক শক্তি হিসেবে দুর্বল? মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলনে যে কথাটি বলেছেন সেটিকে যদি আপনি দেখেন তাহলে কেন বাতিল হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন। সেটা আমি এখানে প্রসঙ্গ না আনি। তবে আমি যারা আজকে কোটা বিরুদ্ধে আন্দোলন করছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে। সুপ্রিম কোর্ট যদি বলেন যে সরকারকে নির্দেশ দেয় যে এটা সংস্কার করেন, আপনারা বসে, দুই পক্ষ বসে 10% হোক 5% হোক, যেটা সংস্কার করা দরকার সেই সংস্কারটুকু করেন, সরকার সেটা করবে। আমাদের সালাম ভাই যে কথাটি বললেন যে আওয়ামী লীগ সরকার আদালতের রায়, আওয়ামী লীগ কোনো কারোর আদালতের রায় না মানার কোনো সুযোগ আছে কিনা আন্দাজে কথা বললাম না। আমি আর একটা জিনিস শেষ করি, সেটা হচ্ছে গিয়ে কাঁচা মরিচের দামের কথা বলেছেন, ওনারা সরকার 2বার চালিয়েছেন। এই আষাঢ় শ্রাবণ মাসে কাঁচা মরিচের দাম সবসময় বেশি থাকে, এইটাকে আন্দোলনের ইস্যু করার কোনো সুযোগ নাই। এটা কেন? এটা আপনি পৃথিবীর জারে নিয়ে সেই রাষ্ট্রীয় ক্ষমতায় বসান, কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণ সেটা 400 টাকা বা 1000 টাকা দেখেছি, হ্যাঁ দেখেছি, কিন্তু সেটা হওয়ার কথা না। এটা হওয়ার কথা না। বারবার বৃষ্টিতে গাছ নষ্ট হলে আপনি মরিচকে আপনি ধরে রাখতে পারবেন? 30 টাকার কাঁচা মরিচ না না আপু, 100 টাকা পর্যন্ত দিবেন, 120 টাকা দিবেন। 7 দিন ধরে বৃষ্টি হলে আপনি আচ্ছা, আমরা সেই প্রসঙ্গে নিশ্চয়ই একদিন কথা বলতে পারবো, কাঁচা মরিচের দাম নিয়ে এবং দাম নিয়ে। এবং কিন্তু আপনারা স্পষ্ট যে কাঁচা মরিচ আপনি সংরক্ষণ করতে পারবেন না। আপনার সবজি বলেন, কাঁচা মরিচ বলেন, একদম যে এগুলো আমরা সেটা নিয়ে দাম বাড়বে নিশ্চয়ই। এখন আমাদের কি করতে? সাইফুজ্জামান শিকর, আমরা এটা নিয়ে আলোচনা করব নিশ্চয়ই, কারণ কিভাবে এই কয়েকদিনে কয়েক হাজার কোটি টাকা মানুষের পকেটে চলে যায়, ব্যবসায়ীদের প্রতি চলে যায়, সেটাও কিন্তু আপনারা জানেন। কথা হচ্ছিল আমি এটা না বাড়াই, আমি দুর্নীতি প্রসঙ্গেই আসবো। আপনি অযৌক্তিক কথা বলতেছেন কেন? যায় না, আপনি বলতে চান যায় না? না, কাঁচা মরিচ সিন্ডিকেট করার কোনো সুযোগ নাই। আমি আপনাকে দেখাবো, আমি এখনই দেখাবো। আমরা বিরতির পর ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শেষ মুহূর্তে আমরা আসলে খুবই জটিল আলোচনায় ঢুকে গেছি, কিন্তু আমাদের সময় কম। একটু জানতে চাই আমাদের অতিথির কাছে, সাইদুর রহমান টেপা আমাদের সাথে আছেন। একদম স্পষ্ট করে সাইফুজ্জামান শিকর বলছেন যে এগুলো আসলে দুর্নীতির জায়গা নয়, নানা সংকটের কারণে সংকট দেখা যেতে পারে। কাঁচামরিচে আপনি কাঁচামরিচের দাম তুলেছেন, আমি জানি না আজকে আসলে এটা নিয়ে আলোচনার সুযোগ আমাদের কম, কিন্তু প্রধানমন্ত্রী দুর্নীতি নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন একদম কাছের মানুষ হলেও তিনি দুর্নীতি তাকে রেহাই দিবেন না, তিনি শুরু করেছেন, এটা শেষ করতে চান। আসলে সম্ভব হবে? সম্ভব নয় কেন? সম্ভব হবে না, এটা তো কোনো শব্দ। নানা ধরনের চাপের মধ্যে থাকতে হয়, যদি শেষ পর্যন্ত মাননীয় পারা যায় না। প্রধানমন্ত্রী মনে করে, হ্যাঁ, যদি মাননীয় প্রধানমন্ত্রী মনে করে এই দেশের 7 দিনের মধ্যে দেশে কোনো ক্রাইম থাকবে না, অন্যায় থাকবে না, অত্যাচার থাকবে না, পারে। চারিদিকে চাপ নিয়ে তিনি পারবেন আসলে? হ্যাঁ, চারিদিকে চাপ নিয়ে তিনি পারবেন? কার হয়তো নিজের দল থেকেই তাকে চাপের তো আসতেছে না, আপনি চাপাচাপির কোনো কারণ নাই তো। প্রধানমন্ত্রী যদি মনে করেন 7 দিনের মধ্যে দেশের মানুষ ভালো হয়ে যাবে, আমি টক শোতে বললাম, তার মানে এটা সম্ভব, উনি চাইলে। কেন সম্ভব না? আপনার মনে নাই
প্রধানমন্ত্রী যখন প্রথম ইয়েতে আসে, ক্ষমতা আসে, তখন ওই যে মানে মানে আপনার পূর্ত প্রতিমন্ত্রীকে বাদ দিয়ে দিল না, মনে আছে আপনার? সবার মনে আছে, সেগুলো মনে নেই? আছে, সেটা কিন্তু দুর্নীতির জন্য না। না না, বাদ দিয়ে দিল। এখন দুর্নীতি কি? এখন বেনজিরের মতন লোক, দুনিয়ার মতন লোকরা দুর্নীতি করতেছে। একজনের শাস্তি দেখতে এত আইন কানুন দরকার নেই তো, খালি বলবে কোনো দুর্নীতি হবে না। তার মানে প্রধানমন্ত্রী চাইলে এটা সম্ভব, একেবারেই সবাইকেই এই আমার দুর্নীতির জন্য বক্তব্য খুব সহজ। আচ্ছা, আমার বক্তব্য আমি 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 খুব স্পষ্ট কথা বলতে পারি। একদম আমার স্পষ্ট বক্তব্য করার জন্য খুব অনেক সহজ, অনেক ধন্যবাদ। যে প্রধানমন্ত্রী চাওয়া পাওয়ার তো কিছু নাই। নিশ্চয়ই তিনি জাতির জনগণের চাইলে এটা কন্যা, থামাইতে সে পারেন। ইচ্ছে করলে এই দেশটাকে ভালো করতে পারে। তাহলে একটু এটা আমি আব্দুল সালামের বিশ্বাস কাছেও করি। জিজ্ঞেস করি যে দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর যে দৃঢ়তার কথা আজকে জানিয়েছেন, সেটা সম্ভব? যে সরকার নিজেই দুর্নীতির মাধ্যমে আজকে ক্ষমতায় জোর করে ধরে আছে, যে সরকার নির্বাচিত না, নির্বাচনই দিচ্ছে না, এই সরকারের মাধ্যমে আবার দুর্নীতি বন্ধ হবে কিভাবে? সে তত্ত্বে তো দুর্নীতি প্রশ্রয় দিয়ে, দুর্নীতিকে সমস্ত কিছু লালন পালন করেই তো তারা আছে, যে খালি বিএনপি ঠাকাও, নির্বাচন ঠাকাও, তোমরা যা ইচ্ছা করো। সেই কারণেই তো আজকের অবস্থা হয়েছে, তাই না? এটা তারা এমনি হয় নাই, কাজে এটা তো বললে আর হবে না যে তবে হ্যাঁ, সেটা সম্ভব, যেটা আমি এর আগেও বলছি, যে আজকে বেগম খালেদা জিয়ার মুক্তি দেখ, কালকে দুই নেত্রী বসুক এবং একটা সঠিক নির্বাচন দেখ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তখন সবাই নোটিশ পাবে যে না, এখন তাহলে ঠিক মতো কিছু হবে। তখন যদি চোরটাগুলো বন্ধ হয়, এছাড়া বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই। কারণ এই সিস্টেমের মধ্যে দিয়ে তো চোর জন্ম হচ্ছে। এখন যাদের সবাইকে ধরা হচ্ছে, সবার বিরুদ্ধে অভিযান চলছে, এটা কি আশা দেয় না? কোথায় সবাইকে ধরা হচ্ছে? আপনি তো শোয় না, কথাটা হলো যে আপনি কর্মকর্তা বেনজির, তারপরে আমরা কথা একটা সিস্টেমই তো আজকে কলাপস করে গেছে। আজকে একটা সিস্টেমই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। কাজে এটার মধ্যে দিয়ে আপনি তো বেটার কিছু আশা করতে পারেন না। আজকে এটাকে হোল চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করতে হলে হ্যাঁ, উনি যেটা বলছে, খালি ওই একা উনি হবে না। বললাম তো, আমি পাশে আবার আরেকটা নামও দিলাম, খালেদা জিয়ার কথা বললাম, আরেকটা নির্বাচনের কথা বললাম, তাহলেই সেটা সম্ভব। এছাড়া কারণ এটা আপনি যদি বললাম করেন যে তারা মনে করেন নির্বাচন দিলেই এই দুর্নীতিটা কমবে, এছাড়া আসলে কমবে না। নির্বাচন হয়েছে বাংলাদেশে, সেই নির্বাচনে বিএনপিকে আসলে কেউ বাধা দেয় নাই। তারা যেটা চায় তত্ত্বাবধায়ক সরকার, তত্ত্বাবধায়ক সরকারে 2001-এর যে অভিজ্ঞতা, তাতে তত্ত্বাবধায়ক সরকারে ফেরার কোনো সুযোগ নাই। তাদেরকে নির্বাচনে আসতে কেউ বাধা দেয় না। সুতরাং এইসব রাজনৈতিক কথা বলার জন্য বলে। এটা আমি যেটা বলি যে 18 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছিলেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। তিনি বলেছেন মানুষের জীবনযাত্রার মান দেখে তাকে ট্রেস করার জন্য, এবং সেই ট্রেস করতে যেয়ে কিন্তু আজকে ড্রাইভার, আজকে এই লেভেলে যারা দুর্নীতি করেছে তাদের কিন্তু আইনের আওতায় আসছে। এর বাইরেও রাঘব বোয়ালরাও কিন্তু আইনের আওতায় আসছে। সুতরাং জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকার দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্সের কথা বলছে, সেটা চলছে। পৃথিবীর এমন কোনো সমাজ ব্যবস্থা নেই, এমন কোনো রাষ্ট্র নেই যেখানে দুর্নীতি নেই। কিন্তু রাষ্ট্রীয় কাঠামো দুর্নীতিকে উৎসাহিত করে কিনা, সেটা হচ্ছে মূল দেখার। আজকে আপনি দেখেন যে দুর্নীতির সবচেয়ে বড় বড় জায়গা, আজকে সরকারি চাকরিতে নিয়োগ দুর্নীতির মাধ্যমে হয় না। এই কারণেই আজকে বাচ্চারা সব দেখেন সরকারি চাকরিতে যাওয়ার জন্য লাইব্রেরিতে পড়ে থাকে, কারণ তাদের বিশ্বাস হয়েছে যে পরীক্ষা দিয়ে মেধা থাকলে তার চাকরিটা হবে। এই যে বিশ্বাস স্থাপনটা, এইটা তো একটা বড় জিনিস। আজকে টেন্ডার যেটা ছিল সবচেয়ে বড়, আমরা দেখেছি বিএনপি ক্ষমতায় থাকতে হাওয়া ভবন সৃষ্টি করে টেন্ডারবাজি করা হয়েছে। আপনার টেন্ডারবাজি করার জন্য ছাত্রদলের তৎকালীন সাধারণ সম্পাদক ইলিয়াস আলী গ্রেপ্তার হয়েছে। সেই টেন্ডারবাজি বন্ধ করবার জন্য আমি বলি আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় একটা সময় দেখেছি যে বন্ধ হয়ে যেতে বাধ্য হয়েছে, বা হয়নি, মাঝপথে থেমে যেতে হয়েছে। তেমন অবস্থা তৈরি হবে কিনা? না, কেন হবে? সেখানে আমরা টেন্ডারটাকে ফেয়ারনেসে নিয়ে গিয়েছি। আমরা বদলি বলেন, আমরা লটারি করে বদলি করছি। সুতরাং রাষ্ট্রীয় কাঠামো এমন একটি পরিবেশ সৃষ্টি করছে যেখানে দুর্নীতি করার সুযোগ নেই। এর মধ্যেও ব্যক্তিগতভাবে কেউ কেউ দুর্নীতি করার চেষ্টা করবে, এবং করলেই মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, লাইফ লিডিং দেখে তাকে ট্রেস করে তাকে আইনের আওতায় আনে। আমি একটি কথা বলে শেষ করি, সেটা হচ্ছে গিয়ে আজকে কোটা আন্দোলন হচ্ছে, জনগণের ভোগান্তিতে পড়ছে। আমি কোমলমতি বাচ্চাদেরকে বলি যে তারা রাজপথে না যেয়ে তারা শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনটা করুক, নিয়মতান্ত্রিক আন্দোলন যদি করতে চায়। তারপরও আমি তাদের প্রতি অনুরোধ করব যে সুপ্রিম কোর্টের রায় না হওয়া পর্যন্ত তাদেরকে ধৈর্য ধারণ করার জন্য। আর একটি কথা বলি যে যখনই বিএনপি বা বিভিন্ন রাজনৈতিক দল মাঠে নামবে এদের সাথে, তখনই কিন্তু এইটা আর সাধারণ আন্দোলন থাকবে না, তখন রাজনৈতিক আন্দোলন। সেটা রাজনৈতিক হয় কি হয় না, আন্দোলন কোথায় যায়, নিশ্চয়ই দেখা হবে সবার সাথে।